সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের সৌজন্যে আমাদের পাঠশালায় সবাইকে স্বাগত। আজকে ধারাবাহিক আলোচনায় রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব যৌগ সম্পর্কে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা অ্যালকিন প্রস্তুতির সাধারণ পদ্ধতি দুটি পদ্ধতি আমরা আলোচনা করেছি। আজকে আমরা বাকি পদ্ধতিগুলো আলোচনা করব। তাহলে আজকে আসি আমরা মূল আলোচনায়। আজকে আসব দ্বিতীয় পদ্ধতি, অ্যালকাইল হ্যালাইড থেকে অপসারণ বিক্রিয়া দ্বারা অ্যালকিন প্রস্তুতি। এটিও একটি সাধারণ পদ্ধতি। প্রস্তুতির সাধারণ পদ্ধতি কাকে বলা হয়? অর্থাৎ যেই পদ্ধতি ব্যবহার করে অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর বা অন্যান্য সমগোত্রীয় শ্রেণীর সদস্যগুলোকে একই পদ্ধতিতে প্রস্তুত করা যাবে তাকে কি বলা হয়? প্রস্তুতির সাধারণ পদ্ধতি বলা হয়। যেমন অ্যালকিন একটি সমগোত্রীয় শ্রেণী, ইথিন, প্রোপিন, বিউটিন 1, বিউটিন 2 এরা সবাই কি অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর সদস্য। তাহলে যেই পদ্ধতিতে ইথিন প্রস্তুত করা যাবে ওই পদ্ধতিতে যদি প্রোপিন, বিউটিন বা পেন্টিন অন্যান্য অ্যালকিনগুলো যদি প্রস্তুত করা যায় তাহলে অবশ্যই তাকে কি বলা যাবে? সাধারণ পদ্ধতি বলা যাবে। তাহলে আজকে আসি দ্বিতীয় পদ্ধতি, অ্যালকাইল হ্যালাইড থেকে অপসারণ বিক্রিয়া দ্বারা। তাহলে অ্যালকাইল হ্যালাইড কাকে বলে? অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন একটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগের সৃষ্টি হয় তাকে কি বলে? অ্যালকাইল হ্যালাইড বলে। অ্যালকাইল হ্যালাইডে অবশ্য অ্যালকেনের মনোহ্যালোজেন জাতকও বলা হয়, অর্থাৎ একটি মাত্র হ্যালোজেন দ্বারা একটি হাইড্রোজেন কী হবে? প্রতিস্থাপিত হবে। যেমন অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সাথে অ্যালকাইল হ্যালাইডের মিশ্রণকে উত্তপ্ত করলে অ্যালকিন উৎপন্ন হয়। তাহলে অ্যালকাইল হ্যালাইড যেমন, এখন যদি আমরা অ্যালকিন বানাতে চাই, অ্যালকিন সমগোত্রীয় শ্রেণীর প্রথম সদস্য কি? ইথিন। প্রথম সদস্য কি? ইথিন। প্রথম সদস্য যদি ইথিন হয় তাহলে ইথিন প্রস্তুত করতে গেলে অবশ্যই অ্যালকাইল হ্যালাইডটি কত কার্বন বিশিষ্ট হতে হবে? অবশ্যই 2 কার্বন বিশিষ্ট হতে হবে। কত কার্বন বিশিষ্ট? 2 কার্বন বিশিষ্ট। তাহলে আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড যদি নেই, 1 ক্লোরো ইথেন বা ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইডটি সাধারণ নাম এবং 1 ক্লোরো ইথেনকে আন্তর্জাতিক নাম। তাহলে 1 ক্লোরো ইথেনকে যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড সহ আমরা উত্তপ্ত করি তাহলে কি হবে? ইথিন, সোডিয়াম ক্লোরাইড আর কি হবে? পানি হবে। এখন অ্যালকোহলীয় অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে অ্যালকোহলে দ্রবীভূত করে নেয়। যদি অ্যালকোহলীয় না হয়, এটা জলীয় হয়, তাহলে আবার কি হয়ে যাবে? অ্যালকোহল হয়ে যাবে। তাহলে অবশ্যই বিকারকের ধরনটা খেয়াল করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই কি অ্যালকোহলীয়। তাহলে এটি অবশ্যই অপসারণ বিক্রিয়া। হ্যালোজেনটা যে কার্বনে আছে তার পাশের কার্বন থেকে কি যাবে? হাইড্রোজেন যাবে এবং হ্যালোজেনটা কার সাথে যাবে? হ্যালোজেনটা যাবে, এই ক্লোরিনটা যাবে সোডিয়ামের সাথে, হবে সোডিয়াম ক্লোরাইড, এবং পাশের কার্বন থেকে হ্যালোজেন যে কার্বনে আছে তার পাশের কার্বন থেকে একটি হাইড্রোজেন যাবে, যে হাইড্রোজেনটি আলাদাভাবে দেখানো হয়েছে। তাহলে এই হাইড্রোজেনটি যাবে কার সাথে? OH এর সাথে। OH এর সাথে গেলে কি হবে? পানি হবে। কি হবে? পানি হবে। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এবং কি হবে? পানি। তাহলে এটি অবশ্যই কি অপসারণ বিক্রিয়া, কারণ এখান থেকে কি হয়েছে? শুধু অপসারিত হয়েছে, কোনো মূলক এখানে আসেনি, এখান থেকে শুধু কি চলে গিয়েছে। তার মানে কি হবে? ইথিন হবে। এটা অবশ্যই কি অপসারণ বিক্রিয়া। এখানে অবশ্যই 2টি সিগমা বন্ধন ভেঙে কি হয়েছে? একটি পাই বন্ধন হয়েছে। যেখানে 2টি বন্ধন আছে এখানে একটি পাই বন্ধন এবং একটি কি সিগমা বন্ধন। তাহলে একটি পাই বন্ধন অপসারণ বিক্রিয়ায় 2টি সিগমা বন্ধন ভেঙে কি হবে? একটি পাই বন্ধন উৎপন্ন হবে। একটি কি হবে? পাই বন্ধন উৎপন্ন হয়। এটা অবশ্যই কি অপসারণ বিক্রিয়া। এখন আসি এই পদ্ধতির অন্যান্য যৌগগুলো কিভাবে প্রস্তুত করা যায়। 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইডে আসি। 1 ক্লোরো প্রোপেন বা 2 ক্লোরো প্রোপেন, এরা পরস্পরের কি অবস্থান সমান। এরা পরস্পরের কি অবস্থান সমান, কারণ কার্যকরী মূলক এখানে ক্লোরিন, এখানেও কার্যকরী মূলক কি ক্লোরিন, হ্যালাইড বা হ্যালোজেন। তাহলে এটি আছে 1 নম্বর কার্বন, এটি আছে কি 2 নম্বর কার্বনে। কার্যকরী মূলকটি কি? একটি 1 নম্বর কার্বন আর একটি কি 2 নম্বর কার্বন।
বাকি সদস্যগুলো, বাকি কার্বন, হাইড্রোজেন, অন্যান্য সংখ্যা কি সবই সেম, শুধু কার্যকরী মূলকের অবস্থান ভিন্ন। এরা পরস্পরের কি অবশ্যই কি অবস্থান সমান, এরা পরস্পরের কি অবস্থান সমান। পজিশনাল আইসোমার যাদের বলা হয়, অবস্থান সমান। তাহলে এদের সাথে যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিয়ে যদি তাপ দেওয়া হয়, তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন অবশ্য কি একটি উৎপন্ন হবে। কি হবে? প্রোপিন উৎপন্ন হবে, পটাশিয়াম ক্লোরাইড এবং কি পানি। আগে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো একটি নিলেই হবে। অবশ্যই কি হবে? অ্যালকোহলীয়, খেয়াল করতে হবে, অবশ্যই কি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে। তাহলে এখান থেকে একটি যৌগ উৎপন্ন হয়। কিভাবে? ক্লোরিনটি যে কার্বনে আছে তার পাশের কার্বন এটি, এখান থেকে হাইড্রোজেন অপসারণ করলেও প্রোপিন হবে। এইখানে 2 নম্বর কার্বনে ক্লোরিন আছে, পাশের কার্বন কোনটি? এই পাশ থেকে নিলেও যা হবে, এই পাশ থেকে অবস্থান নিলেও কি তাই হবে, কারণ দুটি কার্বনের অবস্থা আসলে কি সেম। কি হবে? প্রোপিন উৎপন্ন হবে, এখানে একাধিক যৌগ উৎপন্ন হবে না। তাহলে 1 ক্লোরোপ্রোপেন বা 2 ক্লোরোপ্রোপেন থেকে যদি অ্যালকোহলিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ আমরা উত্তপ্ত করি, তাহলে কি হবে? প্রোপিন, পটাশিয়াম ক্লোরাইড এবং কি পানি উৎপন্ন হবে। এটা অবশ্যই কি অপসারণ বিক্রিয়া। এরপরে আসি, এরপরের বিক্রিয়া 4 কার্বন বিশিষ্ট একটি অ্যালকাইল হ্যালাইড নেই, যেটি আছে কি 1 ব্রোমো কি বিউটেন। এটিকে 1 ব্রোমো বিউটেন। ব্রোমিনটি কি আছে? 1 নম্বর কার্বনে আছে। এর সাথে যদি অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, যদি তাপ দেই, তাহলে একটি যৌগ উৎপন্ন হয় বিউটিন 1, সোডিয়াম ক্লোরাইড এবং কি পানি। এখানে ব্রোমিন যে কার্বনে আছে, 1 নম্বর কার্বন আছে, তার পাশের কার্বন কি? এইটা হলো তার প্রতিবেশী কার্বন। এই হাইড্রোজেনটাকে প্রতিবেশী কার্বন থেকে হাইড্রোজেনটা অপসারিত হবে। তাহলে যৌগ পাই বন্ধনটা কোথায় উৎপন্ন হবে? 1 এবং এই 2 নম্বর কার্বনের মাঝে মূলত কি হবে? পাই বন্ধনটি তৈরি হবে, যেখান থেকে হ্যালোজেন এবং পাশের কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়। ওই দুটি কার্বনের মাঝেই কি হবে? পাই বন্ধন বা ডাবল বন্ধনটি তৈরি হবে। তাহলে ডাবল বন্ধনটা তৈরি হবে কি 1 এবং 2 নম্বর কার্বনের মাঝে, যেটা বিউটিন 1। এখানে একটি পাই বন্ধন উৎপন্ন হবে অপসারণ বিক্রিয়া। কিন্তু এর একটি অবস্থান সমাণু, যেটাকে 2 ব্রোমো বিউটেন। এটিকে অবশ্যই কি অবস্থান সমাণু। এরা পরস্পরের কি অবস্থান সমাণু, এরা পরস্পরের কি অবস্থান সমাণু। প্রথম যৌগে ব্রোমিনটি 1 নম্বর কার্বনে আছে, দ্বিতীয় যৌগে ব্রোমিনটি 2 নম্বর কার্বনে আছে। এরপরেও যদি আমরা একটিকে সরাই ব্রোমিনটাকে, তাহলে কি একই যৌগ উৎপন্ন হবে, অর্থাৎ এর অবস্থান সমান এই দুটি। তাহলে 2 ব্রোমো বিউটেন। হ্যাঁ, এখান থেকেও যদি এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিয়নে যদি তাপ দেই, তাহলে অবশ্যই কি দুটি যৌগ উৎপন্ন হবে। এর কারণ ব্রোমিন যে কার্বনে আছে তার পাশের কার্বন, প্রতিবেশী কার্বন দুটি। বামের CH3 মূলকটা বাম পাশে, এটিও প্রতিবেশী কার্বন। ডানের CH2 মূলকটাও কি প্রতিবেশী কার্বন। তাহলে প্রথম কার্বন থেকে যদি হাইড্রোজেনটি অপসারিত হয়, এবং ব্রোমিন তো অপসারিত হবেই, ব্রোমিনটি যাবে কার সাথে? সোডিয়ামের সাথে হবে সোডিয়াম ব্রোমাইড, এবং হাইড্রোজেন যাবে পাশের কার্বন থেকে, বামে 1 নম্বর কার্বন থেকে যায়, তাহলে কি হবে? বিউটিন 1। এটি কি হবে? 20% উৎপন্ন হবে। আর যদি হাইড্রোজেনটি যদি অবশ্যই তার পাশের কার্বন থেকে 2 নম্বর কার্বন, এই 2 নম্বর পজিশন থেকে দেখানো হয়েছে, এখান থেকে যদি যায়, তাহলে কি হবে? বিউটিন 2। বিউটিন 2টি কি হবে? 80% উৎপন্ন হবে। এর কারণ সাইড জেপ নীতি দ্বারা কি ব্যাখ্যা করা যায়। বিউটিন 2 এটি মূলত প্রতিসম অ্যালকিন। এটি মূলত কি প্রতিসম অ্যালকিন, অর্থাৎ যে অ্যালকিনে দ্বিবন্ধনযুক্ত কার্বনে সমান সংখ্যক হাইড্রোজেন থাকে তাদের বলা হয় প্রতিসম অ্যালকিন। এবং বিউটিন 1 এটি কি অপ্রতিসম অ্যালকিন। এটি কি অপ্রতিসম অ্যালকিন, কারণ দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কি আছে? কম বেশি আছে, এদেরকে কি বলে? অপ্রতিসম অ্যালকিন। আর যখন একাধিক অ্যালকিন উৎপন্ন হবে, একাধিক অ্যালকিন যখন উৎপন্ন হবে, তখন কম বেশির যে পরিমাণটা ব্যাখ্যা করতে হবে, এটা অবশ্যই কি সাইড জেপ নীতি দ্বারা ব্যাখ্যা করতে হবে। এটি অবশ্যই অনেক সময় কি চাওয়া হয়। এই সাইড জেপ নীতি ব্যাখ্যা করতে গেলে দেখতে হবে যে অ্যালকিনে অ্যালকাইল প্রতিস্থাপক বেশি থাকবে, ওই অ্যালকিনটি কি হবে? বেশি স্থিতিশীল এবং বেশি পরিমাণে উৎপন্ন হবে। তাহলে বিউটিন 1 এবং বিউটিন 2, বিউটিন 1 এর মাঝে কি অ্যালকাইল প্রতিস্থাপক কয়টি? একটি অ্যালকাইল প্রতিস্থাপক আছে। অ্যালকাইল প্রতিস্থাপক যদি খুঁজতে হয়, তাহলে অবশ্যই কি অ্যালকিনের বন্ধনটা দেখলেই খুঁজে পাবে যে বিউটিন 1, এখানে বামের কার্বনে কি আছে? হাইড্রোজেন আছে 2টি, আর ডানের কার্বনে আছে একটি হাইড্রোজেন, আর এক জায়গায় কি CH2
CH3, এটি মূলত অ্যালকাইল মূলক। তাহলে এই অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত কার্বনে হাইড্রোজেন আছে 3টি, 1 2 3, বাকি এই মূলকটিকে অবশ্যই অ্যালকাইল মূলক, যেটি মূলত ইথাইল মূলক। এটি মূলত কি ইথাইল মূলক, এটা বিউটিন 1। তাহলে বিউটিন 1 এ অ্যালকাইল প্রতিস্থাপক কয়টি? একটি। বিউটিন 1 এ অ্যালকাইল প্রতিস্থাপক কয়টি? একটি। তাহলে ইথাইল মূলক CH2 CH3। কিন্তু বিউটিন 2 যে যৌগটি এখানে দেয়া আছে প্রতিসম অ্যালকিন, কার্বনের যোজনী 4, তাহলে প্রথম হাতে একটা হাইড্রোজেন আর একটা আছে CH3। এখানে সমানতার বিষয়ে আমরা আলোচনা করব না, শুধু অ্যালকাইল প্রতিস্থাপক দেখব। এর আবার দুটি সমান আছে সিস ট্রান্স। আমাদের আলোচনার বিষয় সিস ট্রান্স না, আমাদের আলোচনার বিষয় শুধু অ্যালকাইল প্রতিস্থাপক খোঁজা। এই ডানের কার্বনে একটি হাইড্রোজেন আছে, এখানে কি আছে? আর একটা CH3। তাহলে বিউটিন 2 যেটা প্রতিসম যৌগ, এটা বিউটিন 2, বিউটিন কি 2। তাহলে এখানে অ্যালকাইল প্রতিস্থাপক কয়টি? দুটি হাইড্রোজেন, আর অ্যালকাইল প্রতিস্থাপক আছে 2টি। অ্যালকাইল মূলক কয়টি আছে? 2টি, এবং দুইটাই কি মিথাইল, দুইটাই কি মিথাইল মূলক। তাহলে সেই কারণে অ্যালকাইল প্রতিস্থাপক বিউটিন 2তে বেশি থাকার কারণে অ্যালকাইল বিউটিন 2টা কি হবে? বেশি স্থিতিশীল হবে এবং বেশি পরিমাণে উৎপন্ন হবে। এই জন্য বিউটিন 2টা কি হবে? 80%-এর মতো উৎপন্ন হবে, এবং বিউটিন 1টা কি 20%, বা এটা 90% হলে বিউটিন 1 কি হবে? 10%। মোট কথা প্রতিসম অ্যালকিন বা বিউটিন 2টা অবশ্যই বিউটিন 1-এর চেয়ে কি হবে? বেশি পরিমাণে উৎপন্ন হবে। তাহলে কখনো যদি কোনো উদ্দীপকে এরকম পার্সেন্টেজ দেয়া থাকে, তাহলে অবশ্যই আমরা বুঝবো অ্যালকিন প্রস্তুতিতে সাইডজেপ নীতিটি অবশ্যই অ্যালকিন প্রস্তুতির ক্ষেত্রেই প্রযোজ্য। পার্সেন্টেজের বিষয় আরেকটা জায়গায় আমরা পাবো, যাতে অ্যালকিনের বিক্রিয়ায় মার্কনিকভ নীতিতে, কিন্তু সেটা অ্যালকিনের বিক্রিয়ায় প্রস্তুতিতে না। আর এইখানে পার্সেন্টেজের বিষয়টা অবশ্যই কি অ্যালকিন, যেখানে একাধিক অ্যালকিন উৎপন্ন হবে সেখানে পার্সেন্টেজের বিষয়টা আসে। এখন আসবো তৃতীয় পদ্ধতিতে, সন্নিহিত ডাইহ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতি। সন্নিহিত ডাইহ্যালাইড বা ভিসিনাল ডাইহ্যালাইড থেকে কি অ্যালকিন প্রস্তুতি। আমাদের আগে জানা উচিত সন্নিহিত ডাইহ্যালাইড কি। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন একটি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপিত হলে কি হবে? তাদের বলা হয় অ্যালকাইল হ্যালাইড। আর এখানে আছে সন্নিহিত ডাইহ্যালাইড। তাহলে ডাইহ্যালাইড কাদের বলবো? অর্থাৎ অ্যালকেন থেকে দুটি হ্যালোজেন দ্বারা যদি দুটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, তাহলে যে যৌগের উৎপন্ন হবে তাদের বলা হবে কি ডাইহ্যালাইড। এর ভিতরে অবশ্যই কি ডাইহ্যালাইডের আবার ক্লাসিফিকেশন আছে। এখানে বলা হয়েছে সন্নিহিত ডাইহ্যালাইড, অর্থাৎ যে ডাইহ্যালাইডে হ্যালোজেন দুটি পাশাপাশি কার্বনে থাকে তাদের বলা হয় সন্নিহিত ডাইহ্যালাইড। পাশাপাশি কার্বনে, যেমন এখানে গেছে 1,2 ডাইক্লোরোইথেন, ক্লোরিনটা 1 নম্বর কার্বনে আছে একটা, 2 নম্বর কার্বনে আছে একটা, এটি কি অবশ্যই সন্নিহিত ডাইহ্যালাইড। এরপরে আছে 1,2 ডাইব্রোমো কি প্রোপেন, এটি অবশ্য কি সন্নিহিত ডাইহ্যালাইড। হ্যালোজেন দুটি, ব্রোমিন দুটি কি আছে? একটা একে আছে আর একটা কি 2 নম্বর পজিশনে আছে, পাশাপাশি কার্বনে, এটা অবশ্যই কি সন্নিহিত ডাইহ্যালাইড। এরপরে যে তৃতীয় যৌগটি আছে 2,3 ডাইক্লোরোবিউটেন, একটা পজিশন 2-এ আছে আর একটা কি 3-এ আছে, পাশাপাশি কার্বনে আছে, এরা কি সন্নিহিত ডাইহ্যালাইড। কিন্তু যদি এমন অবস্থা হয় একটা একে থাকে, যেমন 1,3 ডাইক্লোরোপ্রোপেন, এর নাম কি 1,3 ডাইক্লোরোপ্রোপেন, এটি ডাইহ্যালাইড, অবশ্যই ডাইহ্যালাইড, দুটি হ্যালোজেন আছে কিন্তু পাশাপাশি কার্বনে, এটা কি সন্নিহিত ডাইহ্যালাইড না? অবশ্যই ডাইহ্যালাইড, কিন্তু সন্নিহিত ডাইহ্যালাইড না। একটার পজিশন আছে 1 নম্বর কার্বনে আর একটার পজিশন আছে কি 3 নম্বর কার্বনে, অবশ্যই এটি সন্নিহিত ডাইহ্যালাইড না। তাহলে এই ডাইহ্যালাইড থেকে যদি আমরা অ্যালকিন বানাতে যাই তাহলে সেম পদ্ধতি থেকে প্রস্তুত হবে না। এই জন্য বলা হয়েছে সন্নিহিত ডাইহ্যালাইড থেকে। অবশ্যই পাশাপাশি দুটি কার্বনে দুটি হ্যালোজেন থাকলে তাদেরকে যদি আমরা জিঙ্ক সহ যদি উত্তপ্ত করি তাহলে কি হবে? অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে আমরা দেখি পদ্ধতিটি কিভাবে। তাহলে সন্নিহিত ডাইহ্যালাইড জিঙ্ক সহ উত্তপ্ত করলে কি হবে? অ্যালকিন উৎপন্ন হয়। যেমন 1 নম্বর যে যৌগটি আছে 1,2 ডাইক্লোরোইথেন, এর সাথে যদি জিঙ্ক সহ যদি আমরা তাপ দেই তাহলে হ্যালোজেন দুটি চলে যাবে, ক্লোরিন দুটি চলে যাবে, কার সাথে? জিঙ্কের সাথে চলে যাবে। এই দুটি ক্লোরিনই জিঙ্কের সাথে চলে যাবে, হবে জিঙ্ক ক্লোরাইড, এবং এই দুটি কার্বনের মাঝে কি হবে? একটি পাই বন্ধন
তৈরি হবে। এটি অবশ্যই কি, এটি অবশ্যই অপসারণ বিক্রিয়া, এটি অবশ্যই কি অপসারণ বিক্রিয়া। এখান থেকে হ্যালোজেন অপসারিত হয়েছে, এখান থেকে কি হয়েছে, দুটি ক্লোরিন চলে গেছে, অর্থাৎ হ্যালোজেন অপসারিত হয়েছে। তাহলে এটিও কি অবশ্যই অপসারণ বিক্রিয়া। এখানেও দুটি সিগমা বন্ধন ভেঙে কি হয়েছে, একটি পাই বন্ধন তৈরি হয়েছে। এটিও সিগমা বন্ধন, ক্লোরিনের সাথে যে বন্ধনটি আছে এটিও সিগমা বন্ধন, এটিও কি সিগমা বন্ধন। তাহলে দুটি সিগমা বন্ধন ভেঙে ওই দুটি কার্বনের মাঝে কি হবে, একটি পাই বন্ধন তৈরি হবে। তাহলে দ্বিতীয় পদ্ধতিটি আছে 1,2 ডাইব্রোমো কি প্রোপেন। এখানে আমরা ব্রোমিন নিয়েছি, এখানে কি আমরা ব্রোমিন নিয়েছি। একেও যদি জিঙ্ক সহ আমরা তাপ দেই তাহলে কি হবে, প্রোপিন উৎপন্ন হবে। ব্রোমিন দুটি চলে যাবে জিঙ্কের সাথে, হবে জিঙ্ক ব্রোমাইড এবং প্রোপিন উৎপন্ন হবে। পাই বন্ধনটি 1 এবং 2 নম্বর কার্বনের কি হবে, মাঝে তৈরি হবে। এরপরে আরেকটি যৌগ দেখতেছি আমরা 2,3 ডাইক্লোরো কি বিউটেন। তাহলে এখানে ক্লোরিন 2 নম্বর কার্বনে আছে এবং 3 নম্বর কার্বনে আছে। তাহলে এটিও অবশ্য কি সন্নিহিত ডাইহ্যালাইড, অবশ্যই কি সন্নিহিত ডাইহ্যালাইড। কার্বনটা ক্লোরিনটা 2 আছে এবং 3 আছে, পাশাপাশি কার্বনই আছে। তাহলে একেও যদি আমরা জিঙ্ক সহ তাপ দেই তাহলে কি হবে, বিউটিনটিও উৎপন্ন হবে। এখানে একাধিক যৌগ উৎপন্ন হওয়ার কোনো বিষয় নেই, সম্পূর্ণ উৎপাদ কি হবে, একটি উৎপাদে পরিণত হবে। এটি হলো সন্নিহিত ডাইহ্যালাইড থেকে কি অ্যালকিন প্রস্তুতি। অবশ্যই সন্নিহিত ডাইহ্যালাইড হতে হবে। এখন আমরা আসব চতুর্থ পদ্ধতি। এটিও সাধারণ প্রস্তুতি, অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকাইন অবশ্যই কি ত্রিবন্ধনযুক্ত যৌগ, কার্বন কার্বন কি থাকবে, ত্রিবন্ধন থাকবে, তাদেরকে কি বলবো, অ্যালকাইন বলবো। তাহলে অ্যালকাইন থেকে কি অ্যালকিন প্রস্তুতি। অ্যালকাইন থেকে যদি আমরা অ্যালকিন প্রস্তুত করতে যাই একটু খেয়াল রাখতে হবে, এটি একটি সিলেক্টিভ রিঅ্যাকশন। এখানে পাই বন্ধন আছে, অ্যালকাইনে পাই বন্ধন আছে 2টি, অ্যালকিনে পাই বন্ধন কয়টি, 1টি। কিন্তু যদি আমরা সাধারণ সংযোজন বিক্রিয়া করি তাহলে 2টি পাই বন্ধন ভেঙে কি হবে, আলটিমেটলি অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে। যদি আমরা বিক্রিয়াটি নিয়ন্ত্রিতভাবে না করি তাহলে কি উৎপন্ন হবে, অ্যালকেন উৎপন্ন হয়ে যাবে সংযোজন বিক্রিয়ায়। কারণ পাই বন্ধন কি সংযোজন বিক্রিয়ায় কি হবে, অসম্পৃক্ত যৌগ থেকে সম্পৃক্ত যৌগ উৎপন্ন হয়ে যাবে। এখন প্রোপাইন একটি কি অবশ্যই একটি অ্যালকাইন, এটিও অপ্রতিসম অ্যালকাইন। এই অ্যালকাইনটিও কি অপ্রতিসম অ্যালকাইন, কারণ হাইড্রোজেন সংখ্যা কি আছে, কম বেশি আছে। এর সাথে যদি হাইড্রোজেন, প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে যদি হাইড্রোজেনটা সংযোজন করি তাহলে এখনো হাইড্রোজেন সংযোজিত হবে এবং কি হবে, অ্যালকিন উৎপন্ন হবে। কিন্তু যদি এই জায়গায় প্রভাবক হিসেবে যদি নিকেল ব্যবহার করা হয় একই বিক্রিয়ায়, টেম্পারেচার 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসের মতো যদি ব্যবহার করা হয় তাহলে অবশ্যই কি 2 অণু হাইড্রোজেন সংযোজিত হয়ে আলটিমেটলি প্রোপেন উৎপন্ন হবে। তাহলে কি হবে, প্রোপেন উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়া লিখতে গেলে অবশ্যই কি প্রভাবকটা খুব ভালো করে খেয়াল করতে হবে, প্যালাডিয়াম এবং কি বেরিয়াম সালফেট। কিন্তু যদি নিকেল দেওয়া থাকে তাহলে অবশ্যই কি হবে, অ্যালকেন উৎপন্ন হবে। সেই ক্ষেত্রে নিয়ন্ত্রিত বিক্রিয়া হবে না, পরবর্তী হাইড্রোজেন অণু কি হবে, সংযোজিত হয়ে যাবে। এখানে বেরিয়াম সালফেটটা কি প্রভাবক বিষ হিসেবে কাজ করে, অর্থাৎ পরবর্তী বিক্রিয়ায় সে আর সহায়তা করে না। বিক্রিয়াটি কি করে, অ্যালকিন পর্যন্ত হওয়ার পরেই বিক্রিয়াটি কি করে দেয়, স্টপ করে দেয়। এটি একটি অবশ্যই সিলেক্টিভ রিঅ্যাকশন। এখন আসবো আমরা অ্যালকিনের বিক্রিয়া। অবশ্যই কি অ্যালকিনের বিক্রিয়া, অ্যালকিন যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন এবং পাই বন্ধন আছে, তার মানে অ্যালকিনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া কি ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী বিকারক কেন আসবে, ইলেকট্রন আকর্ষী বিকারকরা সাধারণত কি ধনাত্মক এবং ইলেকট্রন স্বল্প যৌগ হয়ে থাকে। যারা ধনাত্মক তারা সাধারণত কি ইলেকট্রনটা কি আকর্ষণ করবে। যেহেতু এখানে পাই বন্ধন আছে তার মানে পাই ইলেকট্রন কি অ্যাভেলেবেল, অর্থাৎ এই ইলেকট্রনকে আকর্ষণ করার জন্য কি পজিটিভ আয়ন বা ইলেকট্রন স্বল্প ধনাত্মক ধর্মী যে মূলকগুলো আছে তারা কি করবে, এখানে আক্রমণ করবে এবং সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। পাই বন্ধন থাকলে অবশ্যই কি করবে, সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে অবশ্যই কি ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া। যে সব সংযোজন বিক্রিয়া ইলেকট্রন আকর্ষী বিকারক অংশ নেয় তাদেরকে কি বলে, ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া বলে। এখন আমরা দেখব
অ্যালকিনের ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়ার কৌশল, অর্থাৎ অ্যালকিনের ইলেকট্রন আকর্ষী সংযোজন বিক্রিয়া কিভাবে সংগঠিত হয় সেটা আমরা অবশ্যই কৌশলটা দেখে রাখবো। কৌশলটি অনেক সময় 3 বা 4 মার্কসের সৃজনশীলের অংশে থাকে সাধারণত। তাহলে প্রথম ধাপে অ্যালকিনের পাই ইলেকট্রনের প্রভাবে, অ্যালকিনে যে পাই ইলেকট্রন আছে বন্ধনে, পাই বন্ধনে, এইখানে পাই বন্ধনে যে ইলেকট্রন থাকে তাদের বলা হয় পাই ইলেকট্রন। পাই ইলেকট্রনের প্রভাবে যে বিকারক থাকে, বিকারকের দুটি অংশ থাকে, একটি অংশ ইলেকট্রন আকর্ষী বিকারক হিসেবে কাজ করে, আর একটি অংশ কেন্দ্রাকর্ষী বা নিউক্লিওফিলিক রিয়েজেন্ট হিসেবে বা কেন্দ্রাকর্ষী বিকারক হিসেবে কাজ করে। বিকারকটি বিষম বিভাজিত হয়ে ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি করে। আমার এখানে মূল আক্রমণের অংশ হিসেবে কাজ করে ইলেকট্রোফাইল, যেটা ইলেকট্রন পজিটিভ অংশ, সেটাই আগে কাজ করে, এই জন্য উল্লেখ করা হয়েছে ইলেকট্রন আকর্ষী বিকারক। পাশাপাশি অবশ্যই কেন্দ্রাকর্ষী বিকারক উৎপন্ন হবে, যেটা নিউক্লিওফাইল। তাহলে বিষম বিভাজন কি? বন্ধন ভাঙার সময়, সমযোজী বন্ধন ভাঙনের সময় সবসময় একটি সমযোজী বন্ধনে কয়টি ইলেকট্রন থাকে? সবসময় দুটি ইলেকট্রন থাকে। কয়টা ইলেকট্রন থাকে? দুইটি ইলেকট্রন থাকে। তাহলে বন্ধন ভাঙার সময় যদি দুটি ইলেকট্রন যে একটি পরমাণুতে নিয়ে নেয় তাহলে তাকে বিষম বিভাজন বলবে, অর্থাৎ বন্ধনের ইলেকট্রন যে কেউ একজনে নিয়ে নেবে, সমানভাবে ভাগ করে নেবে না। তাহলে এখানে যদি কেন্দ্রাকর্ষী অংশ যেটুকু আছে বন্ধনের দুটি ইলেকট্রনে যদি সে নিয়ে নেয়, আর বিষম বিভাজন বোঝানোর জন্য অবশ্যই একমুখী তীর চিহ্ন ব্যবহার করা হয়, অর্থাৎ এই বন্ধনে দুটি ইলেকট্রন আছে, দুটি ইলেকট্রনই যেখানে NU দ্বারা প্রকাশ করা হয়েছে এই অংশটি নিয়ে নেবে। ওখানে দুটি ইলেকট্রন, এই দুটি ফুটা ব্যবহার করেছে, এটা আসলে দুটি ইলেকট্রন। ফলে যে নিবে সে কী হবে? নেগেটিভ চার্জ হবে, এবং অপর পরমাণুটি কী হবে? পজিটিভ চার্জ হবে, যেখানে ই দ্বারা প্রকাশ করেছে এটা অবশ্যই কি ইলেকট্রন আকর্ষী বিকারক, যেটা পজিটিভ অংশ। তাহলে প্রথম ধাপে কী হবে? বিকারকটি অবশ্যই বিষমভাবে বিভাজিত হয়ে কী হবে? ইলেকট্রন আকর্ষী বিকারক, পাশাপাশি একটি কেন্দ্রাকর্ষী বিকারকের অংশও তৈরি হবে। তাহলে দ্বিতীয় ধাপে ইলেকট্রন আকর্ষী বিকারক, এই ধাপটা সাধারণত কি একটু স্লো হয়, অর্থাৎ ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হতে একটু ঝামেলা হয়, একটু সময় লাগে, একটু শক্তির অপচয় হয়। ইলেকট্রন আকর্ষী বিকারক তৈরি হলেই এটি দ্রুত অ্যালকিনের সাথে কি করবে? বিক্রিয়ায় অংশগ্রহণ করবে বা আক্রমণ করবে। তাহলে দ্বিতীয় ধাপে ইলেকট্রন আকর্ষী বিকারক অ্যালকিনের পাই ইলেকট্রনের প্রতি আকৃষ্ট হয়ে কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে। তাহলে এই ইলেকট্রনের যে পজিটিভ, এখানে ইলেকট্রন কি নেগেটিভ ধর্মী, ইলেকট্রনটা কি এখানে পাই ইলেকট্রন আছে, অবশ্যই তারা কি ঋণাত্মক ধর্মী। তাহলে তারা কি করবে? এই পজিটিভ আয়নটাকে কি করবে? আকর্ষণ করবে। এখন এই পজিটিভ আয়নটি যেটা ইলেকট্রোফাইল, সেটি দুইটি কার্বনের যে কোনো এক কার্বনে এসে সংযুক্ত হবে। সেটিকে দুটি কার্বনের যে কোনো এক কার্বনে এসে যদি সংযুক্ত হয়, যেমন এখানে ইলেকট্রোফাইলটা কি এই কার্বনে আমি দেখিয়েছি, এই কার্বনে আসছে, এই কার্বনে যখনই আসবে এখানে কি পাশের কার্বনটা কী হবে? ইলেকট্রনের স্বল্পতা তৈরি হয়ে যাবে, এবং ওটি কী হবে? প্লাস তৈরি হবে। অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সমৃদ্ধ যে জৈবমূলক তাদের কী বলে? কার্বোক্যাটায়ন বলে। অর্থাৎ এটি ধনাত্মক চার্জ বিশিষ্ট কি জৈবমূলক, কার্বনের উপর কি আছে? পজিটিভ চার্জ আছে, তাহলে একে অবশ্যই কি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন বলা হয়। তাহলে দ্বিতীয় ধাপে কি হবে? ইলেকট্রন আকর্ষী বিকারক অ্যালকিনের পাই বন্ধনে আক্রমণ করে কি কার্বোক্যাটায়ন উৎপন্ন করবে, যেটি দ্বিতীয় ধাপে কার্বোক্যাটায়ন থাকবে। তৃতীয় ধাপে এই কার্বোক্যাটায়নের সাথে প্রথম ধাপে যে ঋণাত্মক অংশযুক্ত কেন্দ্রাকর্ষী বিকারক অর্থাৎ নিউক্লিওফাইল উৎপন্ন হয়েছে, সেটি কি হবে? সংযোজিত হবে। সেটি কি হবে? তৃতীয় ধাপে কি হবে? সংযোজিত হবে। অর্থাৎ নিউক্লিওফাইল এটি মাইনাস এই কার্বোক্যাটায়নের সাথে কি হবে? সংযুক্ত হয়ে কি সংযোজিত যৌগ উৎপন্ন করে, যেখানে কি শুধু কি আছে? সিগমা বন্ধন, এখানে কোনো পাই বন্ধন নেই। অর্থাৎ যত অ্যালকিন যখন বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অবশ্যই পাই বন্ধন ভেঙে কি হবে? সিগমা বন্ধন হয়ে যাবে। এখানে সবগুলোই কি সিগমা বন্ধন, এটিও সিগমা বন্ধন, এটিও সিগমা বন্ধন, আগের বন্ধনগুলোও কি সিগমা বন্ধন। এখানে যে পাই বন্ধনটি ছিল অ্যালকিন, সেই পাই বন্ধনটি নেই। ঠিক সংযোজন বিক্রিয়া অপসারণ বিক্রিয়ার কি বিপরীত। এখানে অপসারণ বিক্রিয়ায় দুটি সিগমা বন্ধন ভেঙে কি হবে? অপসারণ বিক্রিয়ায় দুটি সিগমা বন্ধন ভেঙে, অপসারণ বিক্রিয়ায় কি হবে? দুটি সিগমা বন্ধন ভেঙে একটি পাই বন্ধন উৎপন্ন হয়েছে, যেন আমরা অ্যালকিন প্রস্তুতিতে দেখেছি। আর অ্যালকিনের বিক্রিয়ায় যখন আমরা এসেছি তাহলে কি হয়েছে? একটি পাই বন্ধন ভেঙে কি হবে? দুটি সিগমা বন্ধন উৎপন্ন হয়েছে। একটা সংযোজন বিক্রিয়া, এটি কি সংযোজন বিক্রিয়া, আর একটি কি অপসারণ বিক্রিয়া। তাহলে সংযোজন এবং অপসারণ বিক্রিয়া কি পরস্পরের কি বিপরীত।
তাহলে অপসারণ বিক্রিয়ায় দুটি সিগমা বন্ধন ভেঙে একটি পাই হবে এবং যত সংযোজন বিক্রিয়া আছে সকল সংযোজন বিক্রিয়া একটি পাই বন্ধন ভেঙে কি হবে দুটি সিগমা বন্ধন তৈরি হবে। তাহলে অবশ্যই এখানে সাধারণত ইলেকট্রন আকর্ষী বিকারক হিসেবে H+, Br+, Cl+ প্রভৃতি কী করে কাজ করে এবং কেন্দ্রাকর্ষী বিকারক হিসেবে সাধারণত Cl-, Br-, OH- প্রভৃতি কি কাজ করে। যেমন ইথিনের সাথে HBr এর বিক্রিয়া যদি আমরা যাই, ইথিনের সাথে এই হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া করলে কি হবে 1 ব্রোমো ইথেন উৎপন্ন হবে। তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো এই বিক্রিয়ার কৌশলটি অনুরূপভাবে কি করতে পারবো আমরা লিখতে পারবো। তাহলে অবশ্যই আমরা কি করব অ্যালকিনের যে 4টি প্রস্তুতি সাধারণ প্রস্তুতি আমরা আলোচনা করেছি, তাহলে 4টি সাধারণ প্রস্তুতি অবশ্যই কি বাসায় ভালো করে প্র্যাকটিস করব। কারণ অ্যালকিনের এই 4টি সাধারণ প্রস্তুতি কি করা হয় উদ্দীপক তৈরিতে ব্যবহার করা হয়। আমরা যদি মূল বিক্রিয়াগুলো না জানি তাহলে জৈব যৌগের উদ্দীপকগুলো সলভ করতে পারবো না। প্রশ্ন পারা সত্ত্বেও বিক্রিয়া পারা সত্ত্বেও আমরা কি করতে পারবো না সঠিক মতো আনসার করতে পারবো না। জৈব যৌগ যত জটিল ভাবা হয় আসলে তত জটিল না। শুধু খেয়াল করতে হবে, খেয়াল করে একাধিক বিক্রিয়ার কি করতে হবে প্র্যাকটিস করতে হবে এবং যৌগ সম্পর্কে একটু ধারণা অবশ্যই কি থাকতে হবে। তাহলে আমরা অবশ্যই কি করব এই বিক্রিয়াগুলো বাসায় কি করব প্র্যাকটিস করব এবং এই বিক্রিয়াটির কৌশল আমরা অবশ্যই দেখব। যদি না পারি পরবর্তী ক্লাসে আমরা দেখিয়ে দিব। তাহলে সবাইকে কি করলো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ধারাবাহিক ক্লাসের কে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ক্লাস আজকে শেষ করছি এখানে। পরবর্তী ক্লাসে সবার সাথে আবার এই জৈব যৌগ নিয়েই আলোচনা হবে, অ্যালকিনের বিক্রিয়া নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকি। সবাইকে ধন্যবাদ।